হ্যাঁ স্যার, আমার নাম জয়ব্রত ঘোষ, আমি দমদমে থাকি। আমি 2011 সালে আইসিএসসি পাস আউট হই। 2014 সালে আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করি এসএসসি বোস পলিটেকনিক থেকে। 2018 সালে আমি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করি নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তারপর স্যার আমি আমার কর্মজীবন স্টার্ট করি 2019 থেকে 2022 অবধি আমি ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করি ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে। তারপর আমি 2023 জানুয়ারি থেকে 2023 অক্টোবর অবধি অ্যাজ আ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করি আইআইটি খড়গপুরের স্কুল অফ ওয়াটার রিসোর্সে প্রফেসর মনোজ কুমার তিওয়ারির আন্ডারে। তারপর স্যার আমি 2023-এর 28 নভেম্বর অ্যাজ আ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল হিসাবে জয়েন করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। বর্তমানে আমি সেখানেই কর্মরত আছি এবং আমার পোস্টিং এখন বিধাননগর কমিশনারের জন্য আছে। ওখানে কি মানে সাইটে কাজ করছো না টেন্ডারিং এ আছো, কোনটাতে আছো? আমি স্যার এক্সিকিউশনে আছি স্যার। এক্সিকিউশন আছো, তাই তো? হ্যাঁ স্যার। কি কি কাজ করেছো ওখানে? এখানে স্যার অ্যাকচুয়ালি এখন দুটো মেইন প্রজেক্ট চলছে। দুটো না, অ্যাকচুয়ালি তিনটে চলছে। G+11-এর একটা রেসিডেন্সিয়াল কোয়ার্টার হচ্ছে লোয়ার সাবঅর্ডিনেট কোয়ার্টার, পাশে মানে ওটা বাগবটি এলএস কোয়ার্টার, আর একটা হচ্ছে পাশে বাগবটি নতুন থানা তৈরি হচ্ছে G+6-এর। হুম। আর আমাদের সল্টলেক, হ্যালো, হ্যাঁ, বলো বলো, শুনছি। হ্যাঁ, আর সল্টলেকে স্যার নতুন কমিশনারেট অফিস তৈরি হচ্ছে হুম। সেক্টর 2-তে। এই তিনটে প্রজেক্ট চলছে এই মুহূর্তে বড়, আর কিছু মেনটেন্যান্সের কাজ হয়। আচ্ছা, ওখানে কি টাইপের ফাউন্ডেশন করেছো G+11 এ? হ্যাঁ স্যার, G+11-এ স্যার একটা ব্লক অলরেডি হয়ে গেছে, ফিনিশিংয়ে কিছু কাজ চলছে মানে মিডল স্টেজে। আরেকটা ব্লকে ফাউন্ডেশনের কাজ যেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন হচ্ছে ওখানে। পাইলের গ্যাপ বাকি আছে এখনো। পাইলের ডেপথ কত গেছে? পাইলের ডেপথ স্যার 37 মিটার। ডায়া? ডায়া স্যার 600 mm। বোরিং হয়েছে স্যার ওটা অ্যাকচুয়ালি মানে ওটা পারকাশন ড্রিলিং মানে রিগ মেশিন দিয়ে বোরিং হয়েছে। ওখানে সয়েলটা দেখা যাচ্ছে, কি টাইপের সয়েল ওটা? সয়েল স্যার ওখানে অ্যাকচুয়ালি একটু ক্লেই টাইপের সয়েল। ক্লে টাইপের সয়েল? হ্যাঁ স্যার। তোমার ডেপথ 18 মিটার গেছে? হ্যাঁ স্যার, ডেপ 37 মিটার অব্দি গেছে। 37 পর্যন্ত গেছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি কত গ্রেড কনক্রিট ইউজ করেছো? স্যার ওখানে M30 গ্রেড কংক্রিট ইউজ হয়েছে। M30 গ্রেড কনক্রিট ইউজ করেছো, তো কনক্রিটে কি কি টেস্ট করেছো বলো? কংক্রিটের টেস্ট স্যার ওটা স্পেসিমেন নেওয়া হয়েছিল। হুম। ওখানে কম্প্রেশন টেস্ট হয়েছিল। আমি একবারই গেছিলাম ওখানে, মানে ওটা অ্যাকচুয়ালি যেখান থেকে আরএনসি এসেছিল আরএনসি প্ল্যান্টে একবার চেক করেছিলাম। রেডিমিক্স আর কনক্রিট? রেডিমিক্স কংক্রিট স্যার। হুম। তো ওখানে ইউটিএমে কম্প্রেশন টেস্ট চেক হয়েছিল। আর মিক্স ডিজাইনের একটা রিপোর্ট দিয়েছিল। এইটাই। তুমি আমাকে একটা জিনিস বলো যে তুমি যখন পাইল কাস্টিং করলে, হ্যাঁ স্যার। তো তার প্রসেসটা বলো, কিভাবে কি করেছিলে? হ্যাঁ স্যার, পাইল কাস্টিংয়ের সময় স্যার অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে টোটাল স্টেশনে যে সার্ভেয়ার থাকেন উনি পয়েন্ট পয়েন্ট করে দিয়ে পাইলের অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী সেন্টারগুলো পয়েন্ট করে দেওয়া হয়। তো ওখানে আমাদের কিছু মানে ছোটো রিনফোর্সমেন্ট দিয়ে মার্ক করে দিয়ে স্যান্ড ব্যাগ দিয়ে ওটাকে চাপা দেওয়া থাকে যাতে ওটা নুড়ে না যায়। হুম। পরবর্তীকালে যখন কাজটা শুরু হয় তখন ওটা স্যার বোরিং করা হয়। রোটারি লিগ মেশিন দিয়ে বোরিং করা হয়। বেন্টোনাইট স্লাডি দিয়ে ওটাকে ওয়াশ করা হয়। বেন্টোনাইট স্লাডি স্যার মানে ইয়ে থাকে 1 স্পেসিফিক থেকে 1.05 থেকে 1.1-এর মধ্যে রাখতে হয় আমাদের। ওটা দিয়ে ওয়াশ করে তারপর ওটা আমাদের কনক্রিটিংটা স্টার্ট হয়। তো ওই কনক্রিটিংয়ে আমাদের আরএনসি থেকে আমরা গাড়ি নিয়ে এসে কনক্রিট পোর করি। ট্রেমি পাইপের থ্রুতে কনক্রিটিংটা হয়, উপরে হপার থাকে। ওই ভাইব্রেশন করা হয়, ওইভাবে কনক্রিটটা নিচে নামতে থাকে। আর ট্রেমি পাইপ দুটো দুটো পর মানে প্রথমটা একটা খোলা হয় ফার্স্ট চার্জে, তারপর পরবর্তীকালে দুটো দুটো পর ট্রেমি পাইপ খুলে খুলে ওঠানো হয় কনক্রিটিংটাকে। হ্যাঁ, তুমি রেনফোর্সমেন্ট বাইন্ডিং করেছো, রেনফোর্সমেন্টটা তুমি কাস্টিং করার আগে নামাবে, তাই তো? হ্যাঁ স্যার, রেনফোর্সমেন্ট কেজিংটাও নামাতে হবে, কনক্রিট পুডিং এর রেনফোর্সমেন্ট কেজিংটাও নামাতে হবে। তুমি রেনফোর্সমেন্ট ধরো নামিয়ে দিয়েছে এনসি সাইডে যাওয়ার আগে, রেনফোর্সমেন্ট নামিয়ে দিয়েছে, তুমি কি সেই জায়গাটায় কাস্টিং অ্যালাউ করবে? স্যার অ্যাকচুয়ালি আমি সাইটে তুমি রেনফোর্সমেন্টটা ডেপথটা কিভাবে চেক করবে? তুমি পাইল যে এতটা বোরিং করেছে, তার ডেপথ তুমি কি টেকনিকে চেক করবে বলো? যদি স্যার আফটার কাস্টিং হয়
কাস্টিং হয়ে যায় যদি, তার আগে আমি যদি মানে না থাকতে পারি, কাস্টিং হওয়ার পর, সরি স্যার, বলো। কাস্টিং হওয়ার পর স্যার আমরা অনেক রকম টেস্ট করে থাকি। তার মধ্যে একটা আছে স্টেন লো স্টেন ইন্টিগ্রিটি টেস্ট, যেটার থ্রুতে আমরা কংক্রিটের হোমোজেনিস কতটা আছে, মানে কংক্রিট কতটা মানে ঠিকঠাক পোর হয়েছে এবং কতটা লেন্থ অব্দি যাচ্ছে কিনা, প্রপার ডেপথটা দিয়েছে কিনা সেটা দেখা যায় ইন্টিগ্রিটি টেস্টে। আচ্ছা পাইল তুমি কাস্টিং করলে, এবার দেখা যাচ্ছে তুমি যাওয়ার আগে কাস্টিং শুরু করে দিয়েছে, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে কন্টের জায়গায় বড় বড় বোল্ডার ফেলছে নিচে, তুমি তো জলের নিচে কিছু বুঝতেই পারবে না। দেখা যাচ্ছে তোমার 37 মিটার তোমার বোরিং হয়েছে, হুম। দেখা যাচ্ছে তোমার 1-2 মিটার বোল্ডার দিয়ে ফিলিং করে দিয়েছে, তুমি কি করে বুঝবে নিচে বোল্ডার করেছে না কনক্রিট করেছে? অ্যাকচুয়ালি স্যার টেমি পাইপের ডায়া হচ্ছে 200 mm, হুম এবার বোল্ডার জেনারেলি বড় সাইজের হয় 300 mm, তো হুম। সেখানে বোল্ডার ওইভাবে ফেলা সম্ভব নয় টেমি পাইপের মধ্যে থেকে। যদি তোমার সিঙ্গেলস ফেলে, দেখা যাচ্ছে মানে আন্ডার সাইজ বোল্ডার ফেলেছে, হতেই পারে সেটা কনক্রিটের ভলিউমটা অনেকটা খেয়ে যাবে। প্রথমে যদি অ্যাকচুয়ালি স্যার প্রথম ফার্স্ট চার্জে যদি কিছু মানে ছোট পার্টিকলস ফেলও দেয়, ওটা আমরা মানে স্লাশ কনক্রিট হিসাবে পুরো পরবর্তীকালে উঠে আসে, এবং আমরা তো কিছুটা কাট অফ লেভেলে কেটে মানে ভেঙে দিই, মানে কিছুটা অংশ যেহেতু ওটা ইমপিউর কনক্রিট থাকে, হুম। তো সেটা মানে সেটা সেই প্রবলেমটাকে আমরা মিটিগেট করতে পারবো এইভাবে। আচ্ছা পাইলের ক্ষেত্রে তুমি তুমি যখন কাস্টিং করছো, তুমি তার কিউব স্ট্রেন্থ বা স্ল্যাম টেস্ট কি তুমি করবে সাইডে? পাইলের স্যার অ্যাকচুয়ালি কাস্টিং হওয়ার আগে আমরা স্লাম্পটা চেক করে নিই, কিন্তু সাইটে আমাদের এই মুহূর্তে সেই প্রভিশনটা নেই কিউব স্ট্রেন্থটা চেক করার, তো সেই জন্য আমাকে ওখানে আরএমসি প্ল্যান্ট আছে ওখানে গিয়ে চেক করতে হয়। তুমি সাইডে কিভাবে বুঝবে? ধরো দেখা যাচ্ছে আরএমসি প্ল্যান্টে তুমি গিয়ে চেক করছো, হুম। বা ব্যাচিং প্ল্যান্ট হোয়াটএভার যাই হোক না কেন, হ্যাঁ স্যার। দেখা যায় একটা কন্ট্রাক্টরের অনেকগুলো কাজ চলতে পারে, দেখা যায় যে মালটা তুমি মিক্সিং করে দিচ্ছ সেটা অন্য সাইডে চলে গেছে, হতেই পারে। তো তুমি কি করে হ্যাঁ স্যার। বুঝবে যে সেই মালটাই এসে তোমার সাইডে কাস্টিং হচ্ছে? নিশ্চয়ই গাড়ির নম্বর তুমি মার্ক করে রাখবে, তাই না? স্যার কিউবের সাইটের নাম, ডেট, এটা মার্ক করা থাকে, সেই কোয়ালিটি কোয়ালিটিটা আমরা কন্ট্রোল তুমি আইডেন্টিফাই কিভাবে করি। চেক করবে বলো? তুমি একটা কনক্রিটে পাইল করছো, তুমি তার কোয়ালিটি সকাল থেকে দাঁড়িয়ে কিভাবে চেক করবে বলো? পাইলট স্যার কাস্টিং এর আগে থেকে যদি শুরু হয়, আমি দেখে নেবো যে প্রপার বেন্টোনাইট স্লারি দিয়ে ওয়াশ করা হয়েছে কিনা, হুম সেটা স্পেসিফিক গ্র্যাভিটি 1.0 মানে হাইড্রোমিটার দিয়ে চেক করে নেবো ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, 1.05 থেকে 1.1। এছাড়া স্যার আমার কেজিং নামানোর আগে আমি কেজিংটা দেখে নেবো যে মানে যেগুলো মানে রিং আছে সেই রিংগুলো প্রপার স্পেসিং আছে কিনা, স্টিফনার রিং যেগুলো আছে 1.5 মিটার অন্তর অন্তর আছে কিনা, এইগুলো দেখে নেবো। ল্যাপিংটা প্রপারলি মিনিমাম 1 মিটার দিতে হয়, 1 মিটার আছে কিনা, অ্যাজ পার হুম ড্রয়িং অনুযায়ী আমি পুরোটাই চেক করে নেবো। আর হুম। তারপর সেটা প্রপারলি কেজিংটা নামানো হচ্ছে কিনা সেটা দেখবো। পরবর্তীকালে সেটা এই টেমি পাইপের ক্ষেত্রে একই হবে, টেমি পাইপের থ্রুতে যেমন কনক্রিটটা নামানো হচ্ছে সেটা আমরা দেখে নিই যে প্রথমে ফার্স্ট একটা পাইপ খোলা হবে, তারপর থেকে দুটো পাইপ খোলা হবে, যাতে সেগ্রিগেশনটা না হয়। প্রথমে দুটো পাইপটা খুলে সেগ্রিগেশনের প্রবলেম চলে আসে, তো ফার্স্টে একটা পাইপ খুলে আমরা তারপর কনক্রিট পর্যন্ত স্টার্ট করবো। আচ্ছা পাইলে M30 গ্রেড কনক্রিট তুমি করবে, হ্যাঁ স্যার। M30 বা M35 হোয়াটএভার, তুমি তার হ্যাঁ স্যার। মানে মিক্স ডিজাইন কিভাবে করবে? নর্মাল আরসিসি ডিজাইনের মিক্স ডিজাইন আর পাইলের কি সেম হয় না আলাদা হয়? ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে কন্ট্রোল করবে ওখানে? স্যার এক্স্যাক্টলি আমি এটা মানে মিক্স ডিজাইনের পার্টটা আমি করিনি, তো আমি এটা আচ্ছা মিক্স এক্স্যাক্টলি বলতে ডিজাইন পারবো না। করে কোন কোডটাকে ফলো করে বলতে পারবে? হ্যাঁ স্যার, আইএস, আইএস আইএস 10262 2019। তার সঙ্গে আইএস 456, তাই তো? হ্যাঁ স্যার, আইএস 4562। টার্গেট মিন স্ট্রেন্থ বের করে, টার্গেট মিন স্ট্রেন্থ কি জানো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স রেঞ্জ যেটা আছে সাইটের কিছু প্র্যাকটিক্যাল কন্ডিশনে ডেভিয়েট হয়ে যায়, তো আমাদের সেক্ষেত্রে টার্গেট মিন স্ট্রেন্থটা একটু বাড়িয়ে রাখা হয় একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাল্টিপ্লাই করে, তো সেই জন্য ওটাকে টার্গেট মিন স্ট্রেন্থ বলে, যে ওই টার্গেট মিন স্ট্রেন্থ আমাদের পৌঁছাতে হবে সাইট কন্ডিশনে। তুমি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন্থ বলতে কি বোঝো? স্যার, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন্থ বলতে কি বোঝো? শিয়ার স্ট্রেন্থ স্যার, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন্থ। শিয়ার স্ট্রেন্থ অ্যাকচুয়ালি স্যার মানে একটা কোনো অবজেক্টের যদি কোনো এক্সটার্নালি কোনো শিয়ার ফোর্স তার ট্রান্সভার্স মানে তার প্লেনের সাপেক্ষে ট্রান্সভার্সলি মানে অ্যাপ্লাই করা হচ্ছে, তো সেটা কতটা রেজিস্ট করতে পারছে ইন্টারনালি, সেইটাকে বলা হয় শিয়ার স্ট্রেন্থ। M30 গ্রেডের জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন্থ টাউসির ভ্যালু কত হয়? ধরো M30 তুমি গ্রেড কনক্রিট কাজ করেছো,
হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তোমার টাউসির ভ্যালু কত হবে? স্যার 2.8 এমপিএ। 2.8 তো M20 এর জন্য হয়। স্যার 3.5 হয়। সরি স্যার, এটা জানা আচ্ছা, মাথায় ছিল তুমি না। টার্গেট ইনস্ট্যান্ট বের করলে ওখানে এফসিকে প্লাস 1.65 ইনটু সিগমা, সিগমাটা কি এখানে? সিগমা হচ্ছে স্যার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওর ভ্যালু M30 গ্রেড কোয়ান্টিটির জন্য কত হবে? M30 স্যার 5। 5 হবে। হ্যাঁ স্যার। M30 গ্রেড কোয়ান্টিটির জন্য ওয়াটার সিমেন্ট রেশিও কত ধরবে তুমি? স্যার ওয়াটার সিমেন্ট রেশিও স্যার 0.45। শিওর? 0.45 না 0.5? স্যার গ্রেড অনুযায়ী কংক্রিটের স্ট্রেংথ বাড়ে, তো ওয়াটার সিমেন্ট রেশিওটা একটু কম রাখা হয়, তো ফার্স্ট অপশন 0.45 কি রাখবে চয়েস সিটে? ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কি রাখবে চয়েস, ডিপার্টমেন্ট চয়েস? ফার্স্ট অপশন থাকবে আমার মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। সেকেন্ড এমইডি? অপশন থাকবে, হ্যাঁ সেকেন্ড অপশন থাকবে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আর থার্ড অপশন থাকবে স্যার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। পিডব্লিউডি? এসছি ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টে। তো সেখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের এনভায়রনমেন্টটা আমার ভালোই লেগেছে। তো আমি আশা করি পরবর্তীকালে মানে আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি ইউএলবিগুলো এমইডি ডিপার্টমেন্টের আন্ডারে, তো এই ডিপার্টমেন্টে আমি কাজের সুযোগ পেলে আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এমইডিতে এখন ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা স্কিম চলছে, নাম বলতে পারবে স্কিমগুলোর? হ্যাঁ স্যার, মেনলি আমি যে মানে এমইডির একটা স্কিমে আমি মেনলি কাজ করছি ওয়াটার সাপ্লাই, সেটা আমাদের আমরুট ফেজ 2 এর কাজ ছিল। তো ওটা অমৃতের মনে মেন আছে আজ। ফাংশন কি, মানে অ্যাকচুয়ালি কেন এই প্রজেক্টটার মেন একটা তো থাকবে, ফোকাস টার্গেট থাকবে যে কেন করছে এটা? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমরুটের মেইন ফোকাস হচ্ছে যে কিছু মানে ভারতবর্ষের সব টাউনগুলো আছে যেগুলোর পপুলেশন 1 লাখের উপরে, সেসব জায়গায় মেনলি ফেজ 2-তে কভার করেছিল যে মানে সব কটা হাউস হোল্ডে যেন এই আরবান এরিয়ায় মানে প্রপার ট্যাপ কানেকশন থাকে, এবং ওয়াটার সাপ্লাই সেক্টরটাকে ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সোয়ারেজের যে লাইনগুলো আছে সেগুলো ডেভেলপ করা, এইগুলো আমরুটের ফেজ 2 এর মধ্যে এটা মেইন ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা, এমইডি ডিপার্টমেন্ট তুমি জব করবে, ওখানে তো সব রকম কাজ তোমাকে করতে হবে, ড্রেন করতে হবে, আরসিসি ড্রেন, পিসিসি ড্রেন, তোমাকে অপারেট রিজার্ভার করতে হবে, পাইপলাইন হবে, আচ্ছা। তোমার রাস্তা করতে হবে। তো ড্রেন কোনো সময় করেছো? আরসিসি ড্রেন? না স্যার, এখন অব্দি ড্রেনেজের কাজ করা করা হয়নি, এক্সিকিউশন হয়নি। ড্রেনের কাজ এখন পর্যন্ত করোনি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো তো, অ্যাজ পার আইএস 10500, এটা কিসের কোড? এটা স্যার ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের কোড। এই কোডের রেসপেক্টে আর্সেনিক, লেড আর টিডিএস এর অ্যাকসেপ্টেড লিমিট আর টলারেন্স লিমিট গুলো বলো, মানে অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন লিমিট গুলো বলো। আর্সেনিক স্যার 0.01 অ্যাক্সেপ্টেবিলিটি, পারসিবল লিমিট নো রিল্যাক্সেশন। হুম, লেডও খুব সম্ভবত 0.01ই হবে স্যার। হুম। আর টিডিএস মানে টোটাল ডিজলভ সলিডস, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি রেট হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার, আর পারমিশন হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার। তো ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটা বলতে পারবে? ওয়াটার ট্রিটমেন্ট যে হ্যাঁ স্যার। প্রসেস বলো। হ্যাঁ স্যার, ওয়াটার ট্রিটমেন্টের ফার্স্ট যেটা হয় মানে সোর্স, যেটা কোনো রিভার থেকে যদি জল ওয়াটার নেওয়া হয় অ্যাজ র ওয়াটার, সেটা থ্রু সেন্ট্রিফিউগাল পাম্পের থ্রুতে ইনটেকে আসে। সেই ইনটেক থ্রু র ওয়াটার পাইপের থেকে ডাব্লিউটিপিতে আসে। হুম। ডাব্লিউটিপিতে স্যার ওখানে যখন ইনটেক করা হয় ওখানে একটা অনেক সময় কিছু কিছু ডাব্লিউটিপিতে রিপ্রোডিউশনও করা হয়। তো সেখান থেকে ফ্ল্যাক্স মিক্সারে আসে, ফ্ল্যাক্স মিক্সারের পপুলেশন পার্টটা হয়। তার পরবর্তীকালে হুম। মানে ক্ল্যারিফকুলেটারে আসে, ক্ল্যারিফকুলেটারের কোগুলেশন স্লো মিক্সিং হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সেডিমেন্টেশনটা হয়। সেখান থেকে প্লেট সেটলারে যায়, প্লেট সেটলারে কিছুটা সেডিমেন্টস ওখানে সেটেল হয়, এবং তার পরবর্তীকালে সেটা এখন যেটা ইউজ হয় মেনলি র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন বেডে ওই ওয়াটারটা যাবে, ফিল্ট্রেশন বেডে ফিল্ট্রেশন হয়ে সেটা ক্লিন ওয়াটার রিজার্ভার সিএলআরে যাবে, সিএলআর থেকে থ্রু পাম্প আবার বিভিন্ন ইএসআর বা ওএইচআরে সাপ্লাই হয়। তুমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখেছো কি প্র্যাকটিক্যালি? হ্যাঁ স্যার, আমাদের এখানে একটা 15 এমজিডি ডাব্লিউটিপি কেএমডি এর আন্ডারে হয়েছে সাউথ মিউনিসিপালিটি এরিয়াতেই। তো হুম। সেটা আমি কাজটা কনস্ট্রাকশনটা দেখিনি, আমাদের কিছু ডিস্ট্রিবিউশনে অবধি জুরিসডিকশন ছিল, কিন্তু আমি দু একবার গেছি ডাব্লিউটিপিতে।
আচ্ছা, তুমি কলকাতা সাইডে তুমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করবে, ঠিক আছে? কলকাতা সাইডে এক স্যার ওই ইএম বাইপাসের দিকে একটা আছে, নামটা এই আগে মানে নামটা একটা অন্যরকম ছিল, এখন নামটা চেঞ্জ হয়। এক্স্যাক্ট স্যার মনে পড়ছে না নামটা। কলকাতা মিউনিসিপ্যাল এরিয়াতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হ্যাঁ, না করে যেটা আউটসাইড কলকাতা করা হয় কেন, জানা আছে? ডাব্লিউপি আউটসাইড কলকাতা করা হয় কেন? হ্যাঁ, না ওয়াটার স্যার ট্রিটমেন্ট এক্স্যাক্টলি প্ল্যান্ট। জানা নেই। এক্স্যাক্ট হয়তো স্যার এরিয়ার প্রবলেম হতে পারে, এক্স্যাক্টলি জানা নেই। আর সাসপেন্ডেড ইম্পুরিটিস ড্রিঙ্কিং ওয়াটারে কি কি থাকে? সাসপেন্ডেড ইম্পুরিটিস, স্যার সাসপেন্ডেড ইম্পুরিটিসের মধ্যে মানে মেনলি ডাস্ট পার্টিকেলস, এরোজলস এসব থাকতে পারে। পোর্টেবল ওয়াটার, মিনারেল ওয়াটার, পিওর ওয়াটার, এই তিনটে টার্মের পার্থক্য কি বলো? কোনটা পোর্টেবল ওয়াটার, কোনটা মিনারেল ওয়াটার, আর কোনটা তোমার পিওর ওয়াটার? পোর্টেবল ওয়াটার হচ্ছে স্যার যে ওয়াটারটা মানে একটা হিউম্যান বিং কনজিউম করতে পারে, হুম। মানে সেটা ফিট টু ড্রিঙ্ক। হুম। আর মিনারেল ওয়াটার হচ্ছে স্যার ওটার কিছু স্পেশাল ফিল্ট্রেশন প্রসেস, পিউরিফিকেশন প্রসেস কভার করছে। হুম। তো সেটা মিনারেল ওয়াটার অ্যাডভান্স ফিল্ট্রেশন প্রসেস কভার করছে যেটা। টার্বিডিটি কি? টার্বিডিটি হচ্ছে স্যার ওয়াটারের সেই প্রপার্টি যেখানে কিছু ডিজলভ এবং কোলোডিয়াল পার্টিকেলসের জন্য কোনো বাইরে থেকে যদি কোনো লাইট মানে ওয়াটারে এন্ট্রি করে, সেটা প্রপারলি মানে 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 থ্রু আউট যেতে পারে না এবং স্ক্যাটার করে সেটা এই পার্টিকেলসের থ্রুতে। তুমি আমাকে বলো যে তার টার্বিডিটি তুমি কিভাবে মেজার করবে? টার্বিডিটি স্যার ফিল্ডে একটা মেজার করা যায়, একটা ল্যাবেও মেজার করা যায়। ফিল্ডে স্যার ওই নিডল থাকে, ওটা অ্যালুমিনিয়াম নিডল থেকে আমরা বুঝতে পারি ওয়াটারের মধ্যে রেখে ফ্লেম টেস্ট করে যে কোন জায়গায় গিয়ে জলটা অ্যালুমিনিয়াম নিডলের কোন পোর্শনে গিয়ে টাচ করছে। আর ল্যাবে বেইলিস টার্বিডিটি মিটার ইউজ করা, জ্যাকসন টার্বিডিটি মিটার ইউজ করা হয়। রেঞ্জ থাকে, বেইলিস টার্বিডিটি মিটার কম মানে সরি স্যার বেশি যেটা হয় টার্বিডিটি রেঞ্জ সেখানে ইউজ করা হয়। ড্রিঙ্কিং ওয়াটার তার মানে রেঞ্জ কত, কত পিপিএম থেকে কত পিপিএম? টার্বিডিটি অ্যাজ পার আইএস 10500 অ্যাকসেপ্টেবিলিটি রেট হচ্ছে 1, আর পারমিসিবিলিটি হচ্ছে 5 ঠিক বলছো না? 5 থেকে 10? থেকে 5, না স্যার ঠিক বলছি, এক হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি। ফিট। আর কাস্ট আয়রন এটা কি টাইপের ম্যাটেরিয়াল? কনক্রিট আর কাস্ট আয়রন ব্রিটেল মেটেরিয়াল স্যার। নিকেল কি টাইপের ম্যাটেরিয়াল? স্যার এক্স্যাক্টলি জানি না স্যার। নেকিং ফরমেশন জোন কি জানো? ওই স্টেশন কার্ভে পড়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মাইলস্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভে আলটিমেট স্ট্রেস পয়েন্টটা যখন ক্রস করে যাচ্ছে একদম ব্রেকিং স্ট্রেস অবধি, সেই জোনটাকে বলা হয় নেকিং। আর তার আগেরটা হচ্ছে মানে ইল্ড থেকে আলটিমেট স্ট্রেস অবধি স্ট্রেন হার্ডেনিং বলা হয়। আচ্ছা, তুমি আহ, আহ, তুমি বলতে পারো যে বাকলিং লোড তার ফর্মুলাটা কি? স্যার বাকলিং লোড অ্যাজ পার ইউলার্স ফর্মুলাটা বলতে পারি, পাই স্কোয়ার ই আই বাই এল এফেক্টিভ স্কোয়ার। ক্যান্টিলিভারের জন্য ফর্মুলাটা কি হয়? তো ক্যান্টিলিভার একটা জিনিস কলম তুমি করবে, অ্যানালাইজ করবে ক্যান্টিলিভার, সেটা কলমে। ক্যান্টিলিভার স্যার যেহেতু ওয়ান এন্ড ফিক্সড অ্যাট ওয়ান এন্ড ফ্রি, সেই জন্য এফেক্টিভ লেনটা 2 টাইমস অফ এল হয়ে যাবে। 2 টাইপসের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিটারমিনেট আর ইনডিটারমিনেট স্ট্রাকচার দুটোর মধ্যে পার্থক্য কি বলো? ডিটারমিনেন্ট স্ট্রাকচার হচ্ছে যে আমাদের কোনো স্ট্রাকচারে 3 রকম 2D প্লেনে যদি ধরি 3 রকম আমাদের মানে কন্ডিশন থাকে। একটা সামেশন অফ এফেক্ট, সামেশন অফ এফআই, মানে একটা হরিজন্টাল ডিরেকশন, একটা ভার্টিক্যাল ডিরেকশন, একটা মুভমেন্ট। এই তিনটেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকে সেটা যদি ইকুয়েট করতে পারে, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। আর ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার হচ্ছে যখন নাম্বার অফ মানে রিয়াকশন আননোন রিয়াকশনসটা বেশি হয়ে যাচ্ছে, সেটা তখন ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার, সেটাও স্টেবল এবং আচ্ছা, ডিটারমিনেন্ট স্ট্রাকচারও ইনডিটারমিনেট স্টেবল। স্ট্রাকচার তুমি কি কি মেথডে ক্যালকুলেট করবে, মানে অ্যানালাইসিস করবে? ইনডিটারমিনেট স্ট্রাকচার কোন কোন মেথড অ্যাপ্লাই করতে পারবে অ্যানালাইসিস করার জন্য? মেথড
ক্যাস্টিক লাইন মেথড স্লোপ ডিফ্লেকশন ইউজ করা যাবে বা মুভমেন্ট এরিয়া? অ্যাকচুয়ালি স্যার এই মুহূর্তে মানে ওটা দেখা হয়নি, ওটা দেখতে হবে।